আল্লাহ। আচ্ছা, সবাই দেখো, আমরা আমাদের ক্লাসটা শুরু করলাম। এটা একটু গুরুত্বপূর্ণ ক্লাস। এই ক্লাসে আমি যে টপিক পড়াবো আসলেই গুরুত্বপূর্ণ টপিক। আমি আসলে এই ক্লাসে 3টা গুরুত্বপূর্ণ টপিক শেষ করব। একটার নাম হচ্ছে বায়োমেট্রিক, একটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, আর একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অনেকে নাকি বায়োমেট্রিক আর বায়ো ইনফরমেটিক্সের মধ্যে প্যাচ লাগায় ফেলে। আসলে আমার তো মনে হয় প্যাচ লাগানো উচিত এই দুইটার মধ্যে, কারণ এই দুইটা একটু মোটামুটি কাছাকাছি জিনিস, বায়ো ইনফরমেটিক এবং কি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আমি একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, দাঁড়াও, একটু সাউন্ডটা একটু বেটার করে দিচ্ছি। ওকে, আশা করি সাউন্ড এখন ঠিক থাকার কথা। তো যে কথা বলছিলাম, তো এই যে বায়োমেট্রিক তো মনে রাখার মতো জিনিস, যে আমরা সিম রেজিস্ট্রেশন করি কি বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন, তাই না? আচ্ছা, যাই হোক, আমি এগুলো সবই তোমাদেরকে এই ক্লাসে পড়াবো। খতে আসার মতো কিছু কোশ্চেন পড়াবো। যেমন দেখো, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি, এটা আসলে বায়োমেট্রিক। খাদ্যের না, এটা এই ক্লাসের সাথে রিলেটেড না। খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে ন্যানো টেকনোলজি। যাই হোক, আমরা দেখি আস্তে আস্তে এগোচ্ছি। প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বায়োমেট্রিক। দেখো, আসলে বায়োমেট্রিক এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে আমরা কোনো একটা মানুষকে একদম ইউনিকভাবে শনাক্ত করতে পারি। বায়োমেট্রিক যেমন ফিঙ্গারপ্রিন্ট, এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি একটা মানুষকে ইউনিকভাবে শনাক্ত করা যায় না? কজ আমার ফিঙ্গারপ্রিন্ট আর তোমার ফিঙ্গারপ্রিন্ট কি হবে না, সেম হবে না। আমার কথা বুঝতে পেরেছ? আমার কথা কি বুঝতে পেরেছ? তারপরে ধরো যেটা কি বলে ডিএনএ টেস্ট বলো, এরকম আরও অনেকগুলো পদ্ধতি আছে বায়োমেট্রিকের আন্ডারে, যেগুলো দিয়ে একটা মানুষকে একদম ইউনিকভাবে কি করা যায়, রিপ্রেজেন্ট করা যায়। দেখো কি বলছে, মানুষের শরীরের গঠন, এই যে ফেস, শরীরের গঠন, ফেস দিয়েও কিন্তু মানুষকে ইউনিকভাবে শনাক্ত করা যায়। কিছু ফোন দেখবা ওই ফেসের উপর বেস করে কি খুলে, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, এগুলো সব মানুষের শরীরের গঠন। আর হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। যেমন দেখো, আমার যে ভয়েস, আমার ভয়েস তোমার ভয়েস কি সেম বলো? তারপরে আমার যে সাইন বা তোমার সাইন কি এক হবে বলো? এগুলা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। তাহলে দুইটা জিনিস বা দুইটা ধরন, একটা ধরন শরীরের গঠন আর একটা ধরন আচরণের বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তাহলে বলছি, মানুষের শরীরের গঠন ও আচরণের বৈশিষ্ট্য ব্যবহার করে দুইটা জিনিস, বুঝতো? দুই ধরন আর কি। একটা ধরনকে বলছি মানুষের শরীরের গঠন রিলেটেড জিনিসপত্র, বুঝতে পারছো কোনগুলা? এই যে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ, হ্যাঁ, এগুলা, তারপরে ডিএনএ, এগুলো কি শরীরের গঠন। এটা তো শারীরিক, এটা তো আর হচ্ছে তুমি নিজে নিজে চেঞ্জ করবে এমন না। আর আচরণগত বৈশিষ্ট্য, তোমার ভয়েস, তোমার সাইন, হ্যাঁ, এই জিনিসগুলা। তাহলে বলছি, মানুষের শরীরের গঠন এবং আচরণের বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো ব্যক্তিকে এককভাবে শনাক্ত করার প্রযুক্তিকে কি বলছি? বায়োমেট্রিক। সবাই কি বুঝছো? কমেন্ট করে একটু বলো সবাই বুঝতে পেরেছো কি না। যে আমি বলতে চাচ্ছি, মানুষের শরীরের গঠন ও আচরণের বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো ব্যক্তিকে এককভাবে শনাক্ত করার প্রযুক্তিকে আমরা কি বলছি? বায়োমেট্রিক বলছি। এখন দেখো বলছে, বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতি দুই প্রকার। বৈশিষ্ট্যের ভিত্তিতে বায়োমেট্রিক পদ্ধতি কয় প্রকার বলো? দুই প্রকার। একটা হচ্ছে শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, হ্যাঁ, এই যে শরীরের গঠন তো ছিল এর মধ্যে, তো এর মধ্যে দেখো কয়টা পড়ছে, এর মধ্যে পড়ছে 5টা। বুঝতে পারছো? এই 5টা হচ্ছে শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল। কোন 5টা? আঙুলের ছাপ শনাক্তকরণ, তারপরে হাতের রেখা, একদম পুরা হাতের রেখা, হ্যাঁ। আমরা যখন ইমিগ্রেশন বা হচ্ছে তোমার ওই যে পাসপোর্ট করতে চাই, বা হচ্ছে যখন ধরো আমরা ভিসা করতে চাই, তখন কিন্তু আঙুলের রেখার শনাক্তকরণ হয়, হ্যাঁ। তাহলে কি বলছি? আঙুলের ছাপ শনাক্তকরণ, রেখা, দুইটা একই ধরনের পদ্ধতি যদিও। তারপরে একটা হচ্ছে আইরিশ, হ্যাঁ, চোখের ভেতরে যে আইরিশ, সেটাকে
নিয়ে আমরা মানুষকে ইউনিকভাবে চিনতে পারি আর কি। তুমি যখন পাসপোর্ট করেছো তোমার আইরিশ নেওয়া হয়েছে, তুমি যখন এনআইডি করেছো তখন তোমার আইরিশ নেওয়া হয়েছে। তারপরে মুখমণ্ডলের অবয়ব, হ্যাঁ, মানুষের ফেস রিকগনিশন, যেটা ওই যে অনেক ফোন আছে না যে তুমি ফোনের সামনে ইয়ে হলে খুলে, আরেকটা হচ্ছে ডিএনএ পর্যবেক্ষণ। তাহলে এগুলো সব কিসের মধ্যে পড়ছে? এগুলো সব শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যালের মধ্যে পড়ছে। আর দেখো আচরণগতর মধ্যে পড়ছে তিনটা। একটা হচ্ছে কিবোর্ড টাইপিং গতি, এটা আসলে নর্মাল কিবোর্ডের কথা বলা হচ্ছে না। ধরো কিছু গোপন কি থাকে, কিছু গোপন কি, আমি তোমাদের সহজভাবে বলি। ধরো তোমার ফেসবুকের পাসওয়ার্ড, এটা আমি জানলেই কি তুমি যত দ্রুত তোমার ফেসবুকের পাসওয়ার্ডটা টাইপ করো আমি কি তত দ্রুত পারবো? পারবো না, বিকজ তোমার ওইটা সাবকনশাস মাইন্ডে হয়। তোমার ওটা কি বলো? সাবকনশাস মাইন্ডে হয়। তাহলে ওই যে ওই জিনিসটা, তারপরে হাতে করা স্বাক্ষর, দেখো হাতে করা স্বাক্ষর কি, হ্যাঁ দেখে দেখে হয়তো কাছাকাছি করা যায়, কিন্তু তুমি কলমে কতটুকু প্রেস বা প্রেশার দিয়ে লিখছো, অনেক কিছু কিন্তু ম্যাটার করে আর কি। আরেকটা হচ্ছে কণ্ঠস্বর যাচাইকরণ। তাহলে এইগুলাও কিন্তু বায়োমেট্রিকের মধ্যে পড়ছে, যদিও এই তিনটা টাইপ আর এই পাঁচটার টাইপ ভিন্ন। প্রথম পাঁচটা হচ্ছে শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, আর পরের পাঁচটা হচ্ছে কি বলতো আচরণগত। তা আমরা প্রথমে আঙুলের ছাপ শনাক্তকরণ নিয়ে কথা বলতে চাই। আঙুলের ছাপ শনাক্তকরণ বলছে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা হয়। খুবই ট্রু কথা বলেছে, প্রতিটি মানুষের আঙুলের ছাপ কি হয় বলো? আলাদা হয়। তাই মানুষের তাই আঙুলের ছাপ দিয়ে একজন মানুষকে সঠিকভাবে কি চেনা যায়। এই পদ্ধতিতে প্রথমে বিশেষ মেশিন দিয়ে ব্যক্তির আঙুলের ছাপ স্ক্যান করা হয়। এই পদ্ধতিতে বিশেষ মেশিন দিয়ে প্রথমে কি ব্যক্তির আঙুলের ছাপ স্ক্যান করা হয়। শোনো, মাথায় রাখবা, এই যে আঙুলের ছাপ যে স্ক্যান করবে, এটাতে শুধু যে এই আঙুলের যে মানে রেখা, এই রেখা দিয়ে কিন্তু হয় না। বুঝতে পারছো আমার কথা? শুধু এই রেখা দিয়ে হয় না। কেন কথাটা বললাম জানো? এই কথাটা এই কারণেই বললাম যে দেখো অনেক মুভিতে দেখবা যে একটা মানুষের মারা গেছে বা মাইরে হচ্ছে হাতের আঙুল কেটে নিয়ে চলে এসে ওইটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেয়, এটা হয় না কিন্তু। এই যে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট যে দিব, এখানে আসলে তোমার আঙুলের রেখা, তারপরে এখানে যে রক্ত আছে সেই রক্ত সঞ্চালন, অনেক কিছু দেখো লেখা হয়েছে। বলছে আঙুলের রেখার বিন্যাস, ত্বকের টিস্যু, তারপরে ত্বকের নিচে রক্ত প্রবাহ ব্যবহার করে একটা ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে ছবি তৈরি করা হয়। বুঝতে পারছো? যে ছবিটা তৈরি করা হবে, আঙুলের যে তোমার ছাপ নিবে, সেখানে শুধু আঙুলের রেখার বিন্যাস না, এর পাশাপাশি আরও কি বলো, এর সাথে সাথে কি বলছে ত্বকের টিস্যু, হ্যাঁ এখানে যে টিস্যু থাকে সেটা, আর ত্বকের নিচের রক্ত প্রবাহ ব্যবহার করে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে ছবি তোলা হয়। এই ছবি কিন্তু ডেটাবেজে সংরক্ষণ করবে। তাহলে আঙুলের ছাপ দিয়ে যদি কিছু করতে চাও, তাহলে ফার্স্ট আঙুলের ছাপ দিয়ে কিছু যদি করতে চাও, ফার্স্ট এটা কি করবে? এটা হচ্ছে স্টোর করবে। স্টোর করার জন্য তোমার আঙুলের রেখা, এখানে টিস্যু এবং আমাদের যে রক্ত, ঠিক আছে, আমাদের রক্ত প্রবাহ সব কিছুর ইয়েতে বেসিসে একটা ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে ছবি তৈরি করা হয়। বুঝতে পারছো? বলছে এই ছবি ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। পরে আবার যখন সেই আঙুলের তাহলে প্রথমে তো সংরক্ষণ করলে, এরপরে বলছে পরে আবার যখন সে আঙুল ফিঙ্গারপ্রিন্ট রিডারে রাখবে তখন নতুন ছবি তৈরি করা হয়। হ্যাঁ, মনে করো আগে একটা ছবি তো সংরক্ষণ করা হয়েছে, পরে তুমি শনাক্ত করতে চাও যে তুমি আগেরটা কিনা, দেন এগেইন তুমি কি করলা, ফিঙ্গারপ্রিন্ট রিডারের যখন আঙুল রাখবা নতুন একটা ছবি তৈরি করবে, এবং কি করবে, আগে যে ডেটাবেজের ছবি ছিল সেটার সাথে মিলিয়ে দেখা হয়। মিল পেলে ব্যক্তিকে শনাক্ত করা হয়। যেমন দেখো এখন আমরা যে কোনো সিম টিম হারিয়ে গেলে এনআইডি নিয়ে যাওয়া লাগে না, কি লাগে, নাম্বার যেটা হারিয়ে গেছে ওইটা, যার সিম সে গেলেই হয়। তো নাম্বার হারিয়ে গেছে, বলবে এই নাম্বার, দেন বলবেন দেন ফিঙ্গারপ্রিন্ট দেন, দেন দেখা যাচ্ছে এই আঙুল বা 4 আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সে ডেটাবেজে পাঠিয়ে দেয়। দেন হচ্ছে ডেটাবেজ থেকে ওইটা যদি মিল পাই তাহলে বলে হ্যাঁ এটাই ওই ব্যক্তি, তখন সিম দিয়ে দেয় আর কি। বুঝছো? ব্যবহার কোথায় বলছে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে। হ্যাঁ, অনেক ফোনে কিন্তু আমরা পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি আনলক করি ফোন। এরপর বলছে কোনো অফিস বা প্রতিষ্ঠানের প্রবেশ নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ, অনেক অফিসে দেখা যায় যে কর্মচারীরা হচ্ছে দেরিতে আসে কিন্তু বলে যে আমি তো এই সময় আসছি, সেই জন্য কী সিস্টেম করে দিছে, ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম, যে অফিসের দরজায় ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তুমি যেতে হবে, আবার যখন মানে বের হবা তখনও ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বের হইতে হবে। হ্যাঁ, সো আলটিমেটলি কখন আসছে কখন গেছে সব কিছুই কি বোঝা যায়। এরপর বলছে আদালতে আসামি বা সাক্ষী, অনেক সময় দেখা যায় যে একজন হচ্ছে আসামি কিন্তু ওর হয়ে আরেকজন কিন্তু ধরো কয়েদি খাটে বা এরকম অনেক কিছু হয় আর কি, বা
একজনের জায়গায় আরেকজন চলে আসে, তো এই সব ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানে যাচাই করা হয় যে ওইটাই ও কি না, এরকম আর কি বলবো। এরপর বলছে মোবাইলের ফোন আনলক করতে, এটা তো জানোই, এগুলো সবই হয়তো বুঝতে পেরেছ। তাহলে মোটামুটি বায়োমেট্রিকের মধ্যে ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে মনে হয় খুব ভালো একটা আইডিয়া পেয়ে গিয়েছো। এই পদ্ধতি দিয়ে কাজ করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে যে মেশিন আর কি, সেখানে আমাদের আঙুলের ছাপ দিব। এখানে আমাদের আঙুলের যে রেখা, এখানে টিস্যু, আর একটা ব্যাপার কি রক্তের প্রবাহের উপর ভিত্তি করে কি ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে কি একটা ছবি তৈরি করবে, এটা সংরক্ষণ করবে। পরবর্তীতে আমরা যখন কি করব যে মানে শনাক্তকরণের জন্য যখন আসবে, তখন কি আবার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিব, আগেরটার সাথে কম্পেয়ার করে দেওয়া হবে আর কি। দেখো আসলে ঘটনাটা কি ঘটে জানো, দেখা যাচ্ছে কোনো একটা মানুষ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে এমনভাবে মারা গেছে যে তার ফেস আসলে বোঝার কোনো ওয়ে নাই বা কেউ চিনতে পারছে না। তো তখন যেটা করা হয়, তার যদি ফিঙ্গারপ্রিন্ট মানে তার যদি এনআইডি কার্ড থাকে, তার মানে তার ফিঙ্গারপ্রিন্ট স্টোর করা আছে, দেন ওই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু ওই ব্যক্তিকে শনাক্ত করা যায় আর কি। ওকে, এরপরে আমরা যেই পদ্ধতি নিয়ে কথা বলতে চাই, হাতের রেখা শনাক্তকরণ, মোটামুটি দুইটা কাছাকাছি, বাট এটা আগেরটার মতো ভালো না, কজ যারা অনেক পরিশ্রম করে তাদের হাতের রেখা খুব চেঞ্জ হয়। হ্যাঁ, বলছে এই পদ্ধতিতে হাতের আকার, হাতের পুরুত্ব, হাতের রেখার বিন্যাস, আঙুলের দৈর্ঘ্য দেখে একজন মানুষকে শনাক্ত করা হয়। বলছে এটা আঙুলের ছাপ শনাক্তকরণের মতো হলেও এর সূক্ষ্মতা আঙুলের ছাপ শনাক্ত করার মতো বেশি নয়। যারা বেশি শারীরিক পরিশ্রম করে তাদের হাতের আকার বারবার বদলায়, তাই এই পদ্ধতিতে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। হাতে কিছু লেগে থাকলে এই পদ্ধতি সঠিক ফলাফল দিতে পারে না। ব্যবহার কোথায় করে বলা হচ্ছে ইমিগ্রেশনে, পুলিশকে ইমিগ্রেশনে ব্যক্তিকে শনাক্তকরণ, ইমিগ্রেশন যখন হয়, হ্যাঁ, ইমিগ্রেশনে মানুষজনের হচ্ছে, ইমিগ্রেশন মানে বুঝতে পারছো তো, যে তুমি ধরো এক দেশ থেকে অন্য দেশে যাবা আর কি, ওই ইমিগ্রেশন। ওই সময় হচ্ছে শনাক্তকরণের জন্য এটা ব্যবহার করা হয়। আদালতে আসামি বা সাক্ষীর পরিচয় নিশ্চিত করতে এটা ব্যবহার করা হয়। তাহলে দুইটা পেয়েছি, আরও তিনটা আছে। এখন যে পদ্ধতি সেটা হচ্ছে আইরিশ শনাক্তকরণ। এটা অনেক সেফ একটা পদ্ধতি, কারণ মানুষের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয়। দেখবা যে 60-65 বছর বয়স যখন হয়ে যায়, তখন এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আর কাজ করে না। হ্যাঁ, অনেক সময় বয়স্ক মানুষের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না, তো দেখা যায় সিম তুলতে বা অনেক সমস্যা হয়। কিন্তু আইরিশ অনেক মানে এমন একটা জায়গায় থাকে, আইরিশ অনেক সেফ থাকে, এই জন্য এটা একটা ভালো পদ্ধতি। বলছে এই পদ্ধতিতে চোখের মণির চারিপাশে রঙিন বলয়, যেটাকে আমরা আইরিশ বলি, বলছে এই পদ্ধতিতে চোখের মণির চারিপাশে রঙিন বলয় বা যেটা আইরিশ বলি, সেটা স্ক্যান করে ব্যক্তিকে শনাক্ত করা হয়। শনাক্তকরণের জন্য সময় খুব কম সময় লাগে। হ্যাঁ, আইরিশ শনাক্তকরণের জন্য খুব কম সময় লাগে, এর সূক্ষ্মতা খুব বেশি। হ্যাঁ, খুব বেশি। বলছে মানুষের আইরিশ সময়ের সাথে সাথে নষ্ট হয় না, তাই এই পদ্ধতি শনাক্তকরণের সময় নির্ভুল থাকে। হ্যাঁ, বলা হচ্ছে মানুষের আইরিশ সময়ের সাথে কি নষ্ট হয় না, তাই এই পদ্ধতিতে শনাক্তকরণের সময় সবসময় কি নির্ভুল থাকে। বলছে যদি কেউ কন্ট্যাক্ট লেন্স পরে থাকে তখন অনেক সময় ফলাফল ভুল হতে পারে। হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স পরে না অনেকে, তখন এটার ফলাফল ভুল হতে পারে। আর ব্যবহার কোথায় করে বলছে ড্রাইভিং লাইসেন্সের পরিচয় যাচাই করতে, স্মার্ট কার্ড তৈরি করার সময়, বিদেশিদের বৈধতা যাচাইয়ের সময়, বা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা সামরিক কোনো স্থাপনায় প্রবেশ হচ্ছে নিয়ন্ত্রণেও কিন্তু আমরা এই পদ্ধতি ব্যবহার করি। তাহলে তিনটা পদ্ধতি, প্রথমটা ছিল ফিঙ্গারপ্রিন্ট, দেন ওই যে হ্যান্ড জিওমেট্রি, হাতের রেখা। এখন যে পদ্ধতিটা পড়লাম এটার নাম ছিল কি আইরিশ শনাক্তকরণ। এরপরে আরেকটা, সেটা হচ্ছে মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ বা ফেস রিকগনিশন। ঠিক আছে, বলছে এই পদ্ধতিতে প্রথমে মুখের ছবি তুলে সংরক্ষণ করা হয়, পরবর্তীতে শনাক্তকরণের জন্য আগে সংরক্ষিত ছবির সাথে নতুন ছবি তুলনা করা হয়। ডেটাবেজে থাকা আগের ছবির সাথে দুই চোখের মানে এই যে দুই চোখের যে ডিস্টেন্স, তারপরে নাকের দৈর্ঘ্য, তারপরে যে চোয়ালের যে কোণ, বুঝছো, চোয়ালের যে কোণ, হ্যাঁ, এগুলা পরিমাপ করে তুলনা করা হয়। তবে আলোর তীব্রতা বা মেকআপ করলে দেখা যায় যে অনেক সময় মেয়েরা হচ্ছে এমন মেকআপ করে যে হচ্ছে তোমার ফোন দেখা যাচ্ছে আনলক হইতেছে না আর কি। এটা ভাই খুবই নর্মাল, কজ ও তো যেই মানুষটাকে চিনতো আগে বা যার ফেসের ছবি তার কাছে ছিল, মেকআপ করার পরে যেই ছবিটা আসছে তার কাছে, সেটা তো সে মিলাইতে পারে না আর কি, বুঝছো। তাহলে বলা হচ্ছে আলোর তীব্রতা, মেকআপ বা মুখের আকার বদলে গেলে অনেক সময় সঠিক ফলাফল পাওয়া যায় না।
আর ব্যবহার কোথায় করা হয় বলছে ড্রাইভিং লাইসেন্সের পরিচয় যাচাই করতে এটা, তারপরে হচ্ছে স্মার্ট কার্ড তৈরির সময় বিদেশিদের বৈধতা যাচাই করতে, আরেকটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা সামরিক স্থাপনার প্রবেশ নিয়ন্ত্রণে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ডিএনএ শনাক্তকরণ, এটা হচ্ছে ফিফথ। এই পদ্ধতিটা আসলে একটু এক্সপেন্সিভ বটে এবং এটা নর্মালি করা হয় বিশেষ কিছু কারণে, যেমন পিতৃত্ব মাতৃত্ব শনাক্তকরণে। হ্যাঁ, কেননা দেখো তোমার যে ডিএনএ তোমার মা বাবার ডিএনএর সাথে কিন্তু মিল আছে, বুঝছো। আর হচ্ছে তোমার অনেক সময় দেখা যায় যে আগুনে পুড়ে যখন কেউ দগ্ধ হয়, এমনভাবে দগ্ধ হয় যে তার বাকি যে চারটা বাকি চারটার মধ্যে কি পড়েছে, হাতের রেখা, তারপরে হচ্ছে হ্যান্ড জিওমেট্রিক হাতের রেখা যেটা, বা ফিঙ্গারপ্রিন্ট, তারপরে আইরি, সব ধরো নষ্ট হয়ে গিয়েছে, বুঝতে পারছো। ফেসও আল্লাহ মাফ করুক নষ্ট হয়ে গেছে, তখন আসলে তার মানে ধরো অনেক মানে আলটিমেটলি এই মানুষটা মারাই গিয়েছে ধরো। তো এই হচ্ছে এটা কোন কার হচ্ছে পরিবারের মানুষজন, সেটা যাচাই করার জন্য আমরা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করতে পারি। ডিএনএ শনাক্তকরণ বলছে ডিএনএ টেস্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে খুব নিখুঁতভাবে এবং প্রশ্নাতীতভাবে শনাক্ত করা যায়। ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় আসলে ডিএনএ অনেক কিছুতে থাকে, রক্তে থাকে, শরীরে কোনো পার্টে থাকে, তুমি যে জামা পরছো সেখানে তোমার ডিএনএ থাকে। হ্যাঁ, বলছে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয় রক্ত, চুল, নখ, মুখের লালা বা শরীরের কোনো অংশ থেকে। ডিএনএর গঠন বের করে একটা ব্লুপ্রিন্ট, হ্যাঁ ব্লুপ্রিন্ট বা একটা ম্যাপ তৈরি করা হয়, ঠিক আছে। এই ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। মাথায় রাখবা, ডিএনএ সংরক্ষণ করা হয় কোথায়? বায়োলজিক্যাল ডেটাবেজে। নতুন করে নমুনা শনাক্ত করলে ডেটাবেজে আগে যে ছিল ওটার সাথে শনাক্ত। আচ্ছা, বলা হচ্ছে এই ব্লুপ্রিন্ট বায়োলজিক্যাল ডেটাবেজে সংরক্ষণ করা হয়। বলছে নতুন কোনো নমুনা সংগ্রহ করলে ডেটাবেজের সাথে মিলিয়ে ব্যক্তিকে শনাক্ত করা হয়। যদি পরীক্ষা সঠিকভাবে না করা হয় ভুল তথ্য আসতে পারে, তাই একে শতভাগ নির্ভুল বলা যায় না। ব্যবহার করতে হয় মৃতদেহ শনাক্তকরণে, অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব মাতৃত্ব যাচাইকরণে। মনে হয় না যে তোমাদের কোনো এক সমস্যা থাকার কথা। এরপরে দেখো আমি যেই পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিবোর্ড টাইপিং গতি। এটা কিন্তু আচরণগতর মধ্যে পড়েছে, এটা কিন্তু এই ফিজিওলজিক্যাল বা শরীরবৃত্তের মধ্যে পড়ে নাই। বলছে এই পদ্ধতিতে কিবোর্ড বা কিবোর্ডের মতো ইনপুট ডিভাইসে একজন ব্যক্তি তার ব্যক্তিগত গোপন কোড কত দ্রুত টাইপ করতে পারে তা পরিমাপ করা হয়। বলছে এরপর নতুন টাইপ করার সময়ের সাথে আগের সময়ের তুলনা করে দেখা হয়। ক্রাইম ইনভেস্টিগেশনে এই পদ্ধতি কিন্তু ব্যবহার করে। এরপরে যেটা সেটা হচ্ছে হাতে করা স্বাক্ষর। এটা কিন্তু অনেক প্রাচীন এবং এখনও চলে, আমরা চেক বইতে এটা ইউজ করি। বলছে এটি সবচেয়ে পুরানো এবং বহুল ব্যবহৃত শনাক্তকরণ একটা পদ্ধতি। এখানে স্বাক্ষরের আকার, ধরন, লেখার গতি এবং সময় সব কিছু যাচাই করা হয়। এছাড়া লেখার সময় যা দিয়ে তুমি লিখছো সেটা কলম বা পেন্সিল কত চাপ দিচ্ছে এটার উপরেও বিশ্লেষণ করে দেখা হয়। এই পদ্ধতিতে সময় খরচ খুবই কম হয়। ব্যবহার কোথায়? ব্যাংকের চেক যাচাইকরণে বা অফিস প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি অনুমোদনে, তারপরে কি চুক্তিপত্র বা আইনি নথি যাচাই করতে এটা ব্যবহার করা হয়। এরপরে বলছে কণ্ঠস্বর, ভয়েস রিকগনিশন যেটা বলছে এই পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বর মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হয়। রেকর্ডকৃত কণ্ঠস্বর কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ইলেকট্রিক একটা সিগন্যালে কনভার্ট করে রাখা হয়, স্টোর করে রাখা হয়। পরবর্তীতে ব্যবহারকারীর শনাক্তকরণের জন্য পুনরায় কণ্ঠস্বর রেকর্ড করে আগে যেটা ডেটাবেজে ছিল ওটার সাথে মিলিয়ে দেখা হয় যে এই মানুষটা ওটা কিনা। দেখবা যে আমাদের ফোনে, আমি যেমন এই ফোনে যদি বলি হাই সিরি, দেখো ও রিপ্লাই দিবে হাই সিরি, দেখো দেখো ও রিপ্লাই দিচ্ছে আর কি, বুঝছো। কিন্তু তুমি বললে দিবে না, কজ আমার ভয়েস চিনে, তোমার ভয়েস চিনে না, বুঝছো। বলা হচ্ছে স্মার্ট ডিভাইসের ভয়েস কমান্ড দিয়ে লগ ইন করতে, নিরাপদ সিস্টেমে প্রবেশ করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে আমরা এখন যেটাতে আসি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে একটা টপিক শেষ করেছি বায়োমেট্রিক। বায়োমেট্রিক খুব সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতি দিয়ে একটা মানুষকে শনাক্ত করা হয় আর কি। দুই ধরনের পদ্ধতি শিখেছি, একটা হচ্ছে শরীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, আর একটা হচ্ছে আচরণগত, বুঝতে পারছো। এখন আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। শোনো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাথে তোমাদের বায়ো ইনফরমেটিক্সের প্যাচ লাগতে পারে। তো আমি একটু বলে দিচ্ছি, জেনেটিক ইঞ্জিনিয়ার কোনো কিছু বানাবে, একটা নতুন জাত বানাচ্ছে, নতুন হচ্ছে তোমার
এইগুলাই মানে ওরা বানায়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি বানায়, এটা নতুন ধানের জাত বানাচ্ছে, মুরগির একটা নতুন জাত বানাইতেছে, গরুর একটা নতুন জাত বানাচ্ছে, ঠিক আছে, এগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বায়ো ইনফরমেটিক্স আসলে কি গবেষণা করে, বুঝছো, গবেষণা করে, ডেটা স্টোর করে, ওগুলা। দেখো বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কোনো জীবের ডিএনএর গঠন, অর্থাৎ জিন ইচ্ছামতো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি করার একটা প্রসেস। বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো কোনো জীবের ডিএনএর গঠন, অর্থাৎ জিন, হ্যাঁ, ডিএনএর গঠনকে তো জিনই বলে, তো জিনকে ইচ্ছামতো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব তৈরি করা, ঠিক আছে। তো দেখো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে একটু কথা বলি, পরে তো এটা নিয়ে অবশ্যই পড়বো। বলছে মানব দেহ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। বলছে মানব দেহে প্রতি কোষে, আমাদের দেহে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া। এবং 23 জোড়া যেহেতু, তাহলে 23টাকে তো আমরা একটা সেট বলি, তাহলে 23 জোড়া যেহেতু 2 সেট, তাহলে বলছে মানব দেহে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম বা 2 জোড়া ক্রোমোজোম থাকে। আর এক জোড়া ক্রোমোজোমকে কিন্তু জিনোম বলে, তাহলে আমরা বলছি, সরি, এক সেট ক্রোমোজোমকে কিন্তু একটা জিনোম বলে, তাহলে 2টি জিনোম থাকে। তাহলে কি বলবো, মানবদেহে প্রতি কোষে 23 জোড়া ক্রোমোজোম বা 2 সেট ক্রোমোজোম, 23 জোড়া বা 2 সেট ক্রোমোজোম। আর জিনোমে বললে কি বলবো, 2টা জিনোম থাকে, বুঝছো। বলছে প্রতি ক্রোমোজোমে 20 থেকে 30,000 জিন থাকে, প্রত্যেকটা ক্রোমোজোমে কয়টা, 20 থেকে 30,000 জিন থাকে। বলছে জিন হইতেছে কোনো জীবের বৈশিষ্ট্যের বাহক, জিন হচ্ছে কি কোনো জীবের বৈশিষ্ট্য বাহক, ঠিক আছে। ধরো তোমার যে কোনো ইয়ার জন্য তোমার, যে ধরো আমি পড়ানোর সময় দেখবি অনেক নড়ানড়ি করি, অনেক মানে স্থির থাকতে পারি না, এটার জন্য কিন্তু জিন দেয়, বুঝছো। এটা আমি চাইলেও খুব বেশি পরিবর্তন করতে পারবো না, আর্টিফিশিয়াল হয়ে যাব, বাট আমি যদি আমার মতো করে পড়াতে চাই তাহলে আমি অনেক নড়ানড়ি করবো, এটার জন্য একটা জিন দেয়, বুঝছো। অনেকে দেখবা যে অনেক হাসে, হ্যাঁ, বকলেও হাসে, এর জন্য জিন দেয়। অনেকে দেখবা যে মুখে হাসিই আসে না, বুঝছো, এটার জন্য কি জিন দেয়, বুঝছো। বলছে অনেকে দেখবা যে অনেকে দেখবা যে হচ্ছে খুব ভালো পড়ালেখা করো, এটার জন্য জিন দেয়। অনেকে পড়ালেখা করতে ভালো লাগে না, এটার জন্য জিন দেয়। হ্যাঁ, বলছে জিন পরিবর্তন করে কোনো জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা যায়। হ্যাঁ, ধরো তুমি পড়ালেখা করো না, যে অনেক পড়ালেখা করে ও জিন তোমার শরীরে স্থাপন করে তোমাকে দিয়ে অনেক পড়ালেখা করানো সম্ভব, আসলেই সম্ভব। বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপসমূহ, এটা আসলে এত গুরুত্বপূর্ণ না, বুঝছো, এটা এত গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। এটা আচ্ছা আমি তাও বলি। দেখো ধরো আমরা আমরা এই যে আমাদের যে এক ধরনের শরীরে হরমোন আছে, কি বলতো নামটা, ওই যে তোমার যেটা আর কি, যে ডায়াবেটিস হইলে যেটা আমরা হচ্ছে আমাদের যেটা ঘাটতি হয়, নাম কি বলতো, ডায়াবেটিস হইলে কোনটা ঘাটতি হয় বলতো, ডায়াবেটিস হইলে আমাদের ঘাটতি হয় কোনটা, ইনসুলিন হরমোন। তো এই ইনসুলিন হরমোন তো আমরা ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে প্রডিউস করে আবার মানুষের শরীরে ইনজেক্ট করি। এটা নিয়ে একটু কথা বলি। বলছে প্রথমে প্রয়োজনীয় জিন শনাক্ত এবং আলাদা করা। তো দেখো ইনসুলিন হরমোন তো মানবদেহেই থাকে, হ্যাঁ। বলছে প্রথমে এমন একটা জিন নির্বাচন করা হয় যা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য দেয়। উদাহরণ হিসেবে মানুষের শরীর থেকে ইনসুলিন তৈরির জিন নেয়। তো মানুষের শরীরেই যেহেতু ইনসুলিন থাকে, আমরা প্রথমে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে জিনটা কেটে নেব। তাহলে মানবদেহ থেকে তুমি কোন এনজাইম দিয়ে জিন কেটে নিবা, রেস্ট্রিকশন, তাহলে রেস্ট্রিকশন এনজাইম কিন্তু জিন কেটে নেয়, ঠিক আছে। এরপর বলছে আলাদা করা জিনকে একটা বাহকে, তো এখানে ভেক্টরের ব্যবহার হয় আর কি। তো মানে ধরো মানুষের শরীরেই তো থাকে, কি থাকে বলতো, এই যে আমাদের মানে তৈরির জিন, যেটা কি বলে এটা, তোমার ডায়াবেটিসের জন্য যে তোমার, খালি ভুলে যেতেছি কেন, ডায়াবেটিসের জন্য যে হরমোন কোনটা লাগে, ডিম, ডায়াবেটিসের জন্য কই লাগে, ইনসুলিন, ইনসুলিন যেটা, হ্যাঁ, ডায়াবেটিসের জন্য যে ইনসুলিন লাগে, তো ইনসুলিন তৈরির জন্য যে জিন, সেটা তো মানবদেহে থাকে, সেটা আমরা রেস্ট্রিকশন দিয়ে কাটলাম। এরপর আমরা ডিরেক্ট কিন্তু দিয়ে দিই না, মানে ইকোলাইতে দিয়ে দিই না, প্রথমে এটাকে আমরা বাহকে বা ভেক্টরে কিন্তু বসাই। বলছে আলাদা করা জিনকে একটা বাহকে বসানো হয়। বাহক সাধারণত প্লাজমিড বা ভাইরাস হইতে পারে, হ্যাঁ, মানে আমরা এই যে কাটলাম মানুষ দেহের থেকে, কাটার পরে এটা প্লাজমিড বা ভাইরাসে আমরা কি করব, এটাকে জোড়া দিব আর কি। এবং লাইগেজ এনজাইম ব্যবহার করে নতুন জিনকে প্লাজমিডে জোড়া দেওয়া হয় লাইগেজ দিয়ে। তাইলে প্রথমে শিখছিলাম
রেস্ট্রিকশন সেটা দিয়ে কাটছি এবং লাইগেজ দিয়ে কি জোড়া দিয়েছি। বলছে এভাবে তৈরি নতুন ডিএনএকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। হ্যাঁ, এই যে আমরা যে লাইগেজ দিয়ে জোড়া দিলাম, জোড়া দেওয়ার পরে যে আমাদের ইয়েটা ওটাকে এভাবে তৈরি নতুন ডিএনএকে আমরা কি বলছি? রিকম্বিনেন্ট ডিএনএ বলছি। এবং বলছে রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কিন্তু জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলে। এটা একটু মনে রাখবা, জিএমওর সংজ্ঞা আসে। বলবা রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কি বলা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে কি বলা হয়? জিএমও বলা হয়। এরপর দেখো আমরা অলরেডি তাহলে মোটামুটি কাটছি, কেটে হচ্ছে জোড়া দিয়েছি। এখন আমরা কি করব? নতুন ডিএনএকে হোস্ট বলতে যে আমাদের যে ইকোলাইতে বলছে রিকম্বিনেন্ট ডিএনএকে একটি জীবের মধ্যে প্রবেশ করানো হয়। হোস্ট জীব হতে পারে কোনো ব্যাকটেরিয়া, অন্য কোনো কোষ হতে পারে। এরপরে কি? এরপরে হচ্ছে হোস্ট জীব নতুন জিন বহন করে এবং সেই জীব কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করে। ঠিক আছে, হোস্ট জীব যেটা যেমন আমাদের ব্যাকটেরিয়া বা অন্য কোনো কোষ হইতে পারে, সে কী করে? নতুন জিন বহন করে এবং সেই জীব কাঙ্ক্ষিত, ধরো যে হরমোন তৈরি সে করা শুরু করে দিছে। উদাহরণ হচ্ছে হিসেবে কি বলছে? যে ইনসুলিন জিন বহন করা ব্যাকটেরিয়া ইনসুলিন উৎপাদন শুরু করছে, বুঝছো? ঠিক আছে, একে বলে ট্রান্সজেনিক অর্গানিজম। তাহলে ইকোলাই ভাইরাস, ইকোলাই ব্যাকটেরিয়া দিয়ে আমরা যখন এই ইনসুলিনটা বাড়াবো তখন ওইটাকে আমরা কি বলবো? ট্রান্সজেনিক অর্গানিজম বলবো। ঠিক আছে, এরপরে যেটা হয়, এরপরে যে ঘটনাটা ঘটে বলছে যে নতুন পণ্য সংগ্রহ। বলছে শেষ ধাপে জীব থেকে কাঙ্ক্ষিত প্রোটিন, এনজাইম বা হরমোন সংগ্রহ করা হয়। যেমন ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন সংগ্রহ করে ডায়াবেটিস রোগীর চিকিৎসায় ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে। এখন যেটা পড়ছি সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার এবং প্রয়োজনীয়তা। এগুলাই পরীক্ষায় আসার মতো জিনিস, আগেরটা তো গুরুত্বপূর্ণ ছিল না। বলছে খাদ্য সংকট সমাধানে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে নতুন জাতের ফসল তৈরি করা হয়, এতে ফলন বেশি হয়। উদাহরণস্বরূপ হাইব্রিড ধান, উচ্চ ফলনশীল গম, রোগ প্রতিরোধী সবজি। এগুলা শোনো বাচ্চারা, দেখো আমাদের দেশে আমরা আগে বেশি জমিতে ধান চাষ করতাম না, এখন বেশি জমিতে ধান চাষ করি? উত্তর ডেফিনেটলি আগে বেশি জমিতে ধান চাষ করতাম, কিন্তু ধান উৎপাদন হয় এখন বেশি। কারণ এখন একটা ধরো 1 বিঘা জমিতে আগে যে পরিমাণ ধান আমরা ফলাইতে পারতাম, এখন দেখা যাচ্ছে তারও কয়েক গুণ বেশি ধান উৎপাদন করতে পারছি আমরা, বুঝছো? এই কারণে আর কি। ওকে, এরপর বলছে প্রাণী সম্পদ ও মৎস্য উৎপাদন। বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে গবাদি পশুর আকার স্বাভাবিকের তুলনায় কি হলো বাড়ানো যায়। তারপরে হচ্ছে গরুর দুধে আমিষের পরিমাণ বাড়ানো যায় এটার সাহায্যে। এরপর বলছে মাছ দ্রুত বৃদ্ধি করা যায়। হ্যাঁ, দেখো আগে তেলাপিয়া মাছ ছিল ছোট ছোট, এখন অনেক বড় বড় হচ্ছে। এখানেও কিন্তু কি আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অবদান আছে। বলছে চিকিৎসা ক্ষেত্রে বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের ইনসুলিন তৈরি, ভ্যাকসিন তৈরি, ঠিক আছে, বা ক্যান্সারের চিকিৎসায় উন্নত করা সম্ভব। হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা উন্নত করা সম্ভব। তারপর বলা হচ্ছে ভাইরাস বিরোধী ঔষধ তৈরিতেও কিন্তু কি এটার ভূমিকা রাখে। ভাইরাস বিরোধী যে ওষুধগুলো ভূমিকা রাখে। এরপরে দেখো বলছে শিল্পে ব্যবহার। বলছে ব্যাকটেরিয়া দিয়ে এনজাইম, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি তৈরি করতে, বা হচ্ছে আচ্ছা, ব্যাকটেরিয়া দিয়ে এনজাইম, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড ইত্যাদি তৈরি করা হয়। তারপরে হচ্ছে খাবার, ঔষধ, কসমেটিক শিল্পেও এটা ব্যবহার করা হয়, বুঝতে পারছো? এরপরে বলছে হচ্ছে পরিবেশ সংরক্ষণ। বলছে তেল ও বিষাক্ত পদার্থ খেয়ে ফেলা ব্যাকটেরিয়া। বলতো ওই যে কি সিউডো কি যেন একটা আছে না, ওইটা ওই যে ওই ব্যাকটেরিয়াটা দিয়ে কি হয় বলতো, তোমার হচ্ছে তেল বা বিষাক্ত পদার্থ সে খেয়ে ফেলতে পারে, বুঝছো? এরপরে বলছে দূষিত মাটি বা পানি পরিশোধনেও কিন্তু কি
আমরা হচ্ছে কি করি বলো, এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার করি। এরপর বলছে রোগ প্রতিরোধী ফসল এবং অন্যান্য উদ্ভাবন। বলছে তুষ, ধান, তুলা, টমেটো ইত্যাদি উৎপাদন বৃদ্ধিতে, গাছকে পোকামাকড় প্রতিরোধী বানাতে, তারপর লবণাক্ততা সহনশীল ফসল তৈরিতে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করি। আমি একটু বুঝিয়ে বলি। ধরো কোনো একটা গাছ আছে, হ্যাঁ, আমাদের এই গাছটাই এক ধরনের পোকা খুব ক্ষতি করে, বাট দেখলাম যে অন্য একটা গাছ আছে এই পোকাটা ওখানে আক্রমণই করতে পারে না। তা আমরা ওখান থেকে দেখলাম যে কোন জিনের কারণে এখানে কোনো আক্রমণ করতে পারে না, সেই জিন আমরা এখানে দিলাম, দেন এখানে করতে পারে না। তারপরে ধরো আমরা লবণাক্ত জমিতে ধান চাষ হয় না ভালো, তা আমরা ধরো দেখলাম যে লবণাক্ত জমিতে এইটা চাষ হয় ভালো, তো এটা কেন চাষ হয়, এটার কি এমন আছে যে এটা লবণাক্ত জমিতে হয়, ওইটাই আমরা এই ধানের মধ্যে অ্যাড করে ওইটাকে লবণাক্ত সহিষ্ণু ধান বানায় ফেলছি, এরকম লবণ সহিষ্ণু ধান। এরপর বলছে বাংলাদেশের অবদান, বলছে বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট BRRI, যেটা বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট, মোস্ট প্রবলি উন্নত মানের ধান জাত উদ্ভাবন করছে, বুঝতে পারছো? যেমন ওই যে বিভিন্ন ব্রি জাতের ধান, এটাকে ব্রি বলা হয়েছে আর কি, BRRI। তারপরে বেগুনি রঙের ধান উৎপাদন। এরপর বলছে এছাড়া পাট গবেষণা ইনস্টিটিউট কি করছে, উন্নত মানের পাট জাত উদ্ভাবন করছে। তারপরে বলছে ভবিষ্যৎ সম্ভাবনা ও সতর্কতা। বলছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ভবিষ্যতে অনেক জিনগত রোগ নিরাময়ে কি সাহায্য করবে। অনেক সময় দেখা যায় যে জিনগত কিছু ইয়ে থাকে, যে অনেক মানুষ অনেক শর্ট হয়, কিন্তু এখন এটার চিকিৎসা আসছে, বুঝছো, যে ছোটোবেলা থেকে এটা চিকিৎসা করে তাকে কিন্তু ভালো করা যায়। এবার বলছে তবে হচ্ছে এটা একটা ব্যাড সাইড। বলছে তবে জীবজগতের অস্বাভাবিক পরিবর্তন, ভাইরাস উৎপাদন বা জৈব বিভিন্ন অস্ত্র তৈরির মতো ঝুঁকিও কিন্তু এখানে রয়েছে। ওকে, আমরা এ পর্যন্ত রাখি ক্লাসটা। আমরা আগামী ক্লাসে যেটা করব সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি, আর বাকিটুকু পড়ায় দিয়ে শেষ করে দেব। আগামী সোমবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস হবে। আল্লাহ হাফিজ।